তোমাদের গত ক্লাসে আমি কোর্স নিয়ে একটু পড়াইছিলাম। তো ওইখান থেকে দুই একটা জিনিস আমরা এখানে একটা রিক্যাপ করব। দেন সেইখান থেকে আমরা আজকের যে টপিক সেই টপিকে চলে যাব। আজকের টপিকটা কোর্স বিভাজন। আজকের টপিকটা কি ভাই? কোর্স বিভাজন। কোর্স বিভাজন। কোর্স বিভাজন পড়ার জন্য আমাদেরকে আগে থেকে কিছু পুরাতন জিনিসগুলো রিক্যাপ করতে হবে। তাছাড়া আমরা ধরো যে ইয়েতে এমন কিছু জিনিস টার্ম থাকবে যেগুলো আমরা বুঝতে পারবো না। তো সবার আগে আমরা গতদিন কোর্স নিয়ে আলোচনা করছিলাম, যে কোর্সের স্ট্রাকচার কি কি থাকে। তো কোষের ক্ষেত্রে আমি যদি কোষের ক্ষেত্রে আসি, কোষ কি কি নিয়ে গঠিত ভাইয়া? বাইরের দিকে কিছু থাকে তোমার নির্জীব পদার্থ, কিছু থাকে সজীব পদার্থ। সজীব পদার্থগুলোর মধ্যে কিছু ছিল একটা জিনিস ছিল নিউক্লিয়াস, আর একটা প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। আচ্ছা, সেই সাইটোপ্লাজমের মধ্যে কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ছিল। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে ছিল কিছু ঝিল্লিবদ্ধ ঝিল্লিবদ্ধ ঝিল্লিবদ্ধ, আর কিছু ছিল ঝিল্লিবিহীন, কিছু ছিল ঝিল্লিবিহীন। একবার মনে করার চেষ্টা করবেন, ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোর মধ্যে কি কি আমরা নাম করছিলাম। প্রথমে যেটা পড়ছিলাম সেটা রাইবোসোম। কি করছিলাম ভাইয়া? রাইবোসোম। আচ্ছা, এরপর করছিলাম কোষ কঙ্কাল। এরপরে কি করছিলাম ভাইয়া? কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল। তারপরে কি করছিলাম? এটা সেন্ট্রোমিয়ার। কি করছিলাম ভাইয়া? সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রিওল। সেন্ট্রিওল। এই অধ্যায় করার জন্য এখান থেকে দুইটা জিনিস আমার অ্যাড করতে হবে পড়ার মধ্যে, সেটা কোষ কঙ্কাল, আর একটা সেন্ট্রিওল। এই দুইটা জিনিস এখান থেকে আরেকবার আমি একটু বুঝাই দিই যে কোষ কঙ্কাল কি ছিল। কোষ কঙ্কাল ছিল তিনটা জিনিসের সমন্বয়। একটা মাইক্রোটিউবিউল, একটা মাইক্রোফিলামেন্ট, আর একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কি কি বললাম? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, আর একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটা জিনিস নিয়ে কোষ কঙ্কাল করে। শর্টকাটে লিখি, মাইক্রোটিউবিউল, একটা কি মাইক্রোফিলামেন্ট, আরেকটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটা জিনিস নিয়ে আমাদের কোষ কঙ্কালটা গঠিত হইতেছিল, তাই না? সরি। ওকে, কোষ কঙ্কালের মধ্যে তিনটা জিনিস ছিল। একটা মাইক্রোটিউবিউল, একটা মাইক্রোফিলামেন্ট, আর একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আরেকটা বললাম কি? সেন্ট্রিওল। আচ্ছা, এই দুইটা জিনিস আমরা এখানে পড়ার ক্ষেত্রে অ্যাড করি। আচ্ছা, তারপরে গতদিনের আরেকটা পড়ার কথা মনে আছে নাকি? এইটা, এই ধরো যে এটা ছিল কি ডিএনএ। ডিএনএ গুলা আরো একটু ছোট, আমরা মাইক্রোস্কোপ দিয়ে জুম আউট করছি। তারপরে এরকম কিছু ছিল গোলা, এগুলো বলতেছিলাম আমরা হিস্টোন প্রোটিন। এগুলো কি কি বলছিলাম? হ্যাঁ, হিস্টোন প্রোটিন। আচ্ছা, তারপরে হিস্টোন প্রোটিনের চারপাশে এই ডিএনএ গুলা কি করে? র্যাপ করে, এরকম করে র্যাপ করে। র্যাপ করার পরে সেই জিনিসটা এরকম করে পেঁচাইতে থাকে, পেঁচাইতে থাকে। এটাকে আরো জুম আউট করলে দেখতে পারবো যে সুতার মতন স্ট্রাকচার। সেই সুতার মতন স্ট্রাকচার পরবর্তীতে আরো বেশি পেঁচ খেয়ে তৈরি করে কি এরকম একটা স্ট্রাকচার। কথা বলে স্যার শুনতে পারে না হেরা, শুনতে পারতেছে না। না। আচ্ছা, গত ক্লাসে আমরা কি করছিলাম? যে ডিএনএ গুলা কি করতো? এই যে হিস্টোন প্রোটিনটা আছে, হিস্টোন প্রোটিনের চারপাশে র্যাপ করতো। তারপরে তৈরি করতে ক্রোমাটিন তন্তু। তারপরে তৈরি করতো ক্রোমোজোম। তাহলে এখানে একটা নাম পড়লাম কি? ক্রোমাটিন তন্তু। কি ভাইয়া? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। তাহলে ভাইয়া ক্রোমাটিন তন্তু জিনিসটা কি বুঝতে পারছি? আচ্ছা, তারপর এই জিনিসটার নাম কি ছিল ভাইয়া? ক্রোমোজোম। এই জিনিসটার নাম কি? ক্রোমোজোম। বুঝতে পারছি কোন জিনিসটা ক্রোমোজোম আর কোন জিনিসটা ক্রোমাটিন তন্তু। ওকে, এই জিনিসটা আমরা ক্লিয়ার করে দিলাম।
তারপরে আমরা আসি এওথায় শুরু করার জন্য আরো ৩টা জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। একটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, এটা হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। তারপরে হচ্ছে কি ক্রোমাটিড, ক্রোমাটিড। আরেকটা হচ্ছে কি ভাইয়া ক্রোমোসোম। কি কি বললাম ভাইয়া? একটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, আরেকটা পাবো ক্রোমাটিড, একটা পাবো হচ্ছে ক্রোমোসোম। ৩টা আলাদা পাবে। এটা আমি লাস্টেও আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্রোমাটিন তন্তু কি? ওই যে হিস্টোন প্রোটিন যেটা ছিল না, হিস্টোন প্রোটিনের চারপাশে করার পরে যে জিনিসটা তৈরি করতেছিল সেটা হচ্ছে কি ক্রোমাটিন তন্তু। আর ক্রোমাটিড আর ক্রোমোজোম কি? এই ধরো যে এটা হচ্ছে আমার একটা কি বললাম যে ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাকে যদি আমি এই বরাবর ভাগ করি, এই বরাবর ভাগ করি, এই প্রত্যেকটাকে বলতেছি আমরা ক্রোমাটিড। প্রত্যেকটাকে কি বলতেছি আমরা? ক্রোমাটিড। বুঝতে পারছি? তাহলে ক্রোমাটিন তন্তু কি? ওই যে ডিএনএ যে সুপার কয়েল হওয়ার আগে যেই সুতার মতন স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। তারপরে ক্রোমোজোমটা কি? সুপার কয়েল হওয়ার পরে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্রোমোজোম। আর প্রত্যেকটা খন্ড, এই পাশের খন্ড আর ওই পাশের খন্ড, প্রত্যেকটাকে বলতেছি আমরা হচ্ছে ক্রোমাটিড। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। তারপরে আসি হচ্ছে মেইন আলোচনার বিষয়। আমাদের পড়ার বিষয় হচ্ছে কোষ বিভাজন। সেল ডিভিশন। সেল ডিভিশন ৩ ধরনের আছে। কয় ধরনের আছে ভাই? ৩ ধরনের। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে ভাইয়া মাইটোসিস। এটা কি ভাইয়া? মাইটোসিস। আরেকটা হচ্ছে ভাইয়া মিওসিস। তোমরা কোন জিনিসটা কি, কাদেরই বা ঘটে, কেনই বা ঘটে? দেখো, অ্যামাইটোসিস হচ্ছে একটু পুরাতন ধাঁচের কোষ বিভাজন প্রক্রিয়া। অ্যামাইটোসিস কিরকম প্রক্রিয়া? একটা পুরাতন ধাঁচের কোষ বিভাজন প্রক্রিয়া। এই ধরো যে একটা কোষ আছে, এই কোষ থেকে জাস্ট ২ ভাগ বরাবর ভাগ হয়ে যায়। এটা হচ্ছে কি অ্যামাইটোসিস। মাইটোসিসটা কি? মাইটোসিসও এটাই ঘটে, কিন্তু ২টা বড় বড় প্রসেসের মাধ্যমে ঘটে। ২টা আছে বড় বড় প্রসেসের মাধ্যমে ঘটে। মিওসিস হচ্ছে কি আরো একটু উন্নত টাইপের জিনিস, বুঝছে? তার মানে অ্যামাইটোসিস কি? জাস্ট একটা কোষ ২টা ভাগে ভাগ হয়ে যাইতেছে। এর মধ্যে কে কি হলো, মানে কতটুকু ডিস্ট্রিবিউশন হলে ডিস্ট্রিবিউশনটা ম্যাটার করে না, জাস্ট ভাগ হয়ে যাইতেছে মোটামুটি ভাবে। আচ্ছা, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আমাদের অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস হচ্ছে অনুন্নতদের মধ্যে ঘটে, যারা হচ্ছে অনুন্নত কোষ। অনুন্নত কোষ যেমন ধরো যে অ্যামিবার কোথায় একটা ধরতে পারি। অ্যামিবা, অ্যামিবা কি একটা এককোষী প্রোটিস্টান জীবাণু, তাই না? অ্যামিবা কি ছিল রে ভাইয়া? এককোষী প্রোটিস্টান জীবাণু। প্রথম অধ্যায়ে কিন্তু ছিল এটা। এটা হচ্ছে এককোষী একটা প্রোটিস্টান জীবাণু। তারপরে আসে হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের একটা নাম আছে, কেউ বলতে পারবে যে মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা অপর নাম কি? তারপর হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কি বলতে পারবে কেউ? বাইনারি ফিশন। হ্যাঁ, একজন বলছো বাইনারি ফিশন বা সমীকরণিক বিঘটন। কি বলছো? বাইনারি ফিশন। বাইনারি ফিশন, অথবা বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। ইকুয়েশনাল ডিভিশন। এই ভাই ইকুয়েশনাল ডিভিশনের ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার n। এটা জানো কি? ধরো যে একটা কোষ 5 বার ডিভিশন হয়েছে, তার মানে আমি কি বলবো যে কয়টা কোষ তৈরি হয়েছে 5 বার ডিভিশনে মাইটোসিস এর মাধ্যমে? কয়টা কোষ তৈরি হতে পারে? টু টু দি পাওয়ার 5। এটা কত হয়ে যায়? আমার কাছে তো ক্যালকুলেটর নাই, তোমরা বলতে পারলে বলো। ধরো যে 3 বার যদি ডিভিশন হয়, টু টু দি পাওয়ার 3 দিব।
3 বার ডিভিশন, এটা এটা করতে পারি, এবং এটা হচ্ছে 8, 16 দুগুণ 32, এটা হবে 32টা কোষ। বুঝতে পারছি? আচ্ছা, এই তো একজন বলছো, কি এটা? মাহিন। মাহিন। আচ্ছা, তো মাইটোসিস কি বুঝলাম ভাইয়া? মাইটোসিস হচ্ছে একটা ইকুয়েশনাল ডিভিশন, হচ্ছে বাইনারি ফিশন। আচ্ছা, মাইটোসিসের আবার 2টা ধাপ আছে। মাইটোসিসের 2টা ধাপ আছে। মাইটোসিসের ভাইয়া 2টা ধাপ আছে। একটার নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। একটা হচ্ছে কি ক্যারিওকাইনেসিস, বিষয় কি ক্যারিওকাইনেসিস। স্যার বাংলা লিখলে ভালো হয়। ওকে, বাংলাও লিখতেছি। আচ্ছা, ক্যারিওকাইনেসিস, ক্যারিও বরং কে দিই, ক্যারিওকাইনেসিস, ক্যারিও কাইনেসিস, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। আরেকটা কি ভাইয়া? সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। দেখো, 2টার মধ্যে কিন্তু লাস্টের যে হচ্ছে ওয়ার্ড এক্সটেনশনটা আছে, এই যে কাইনেসিস, 2টাই কিন্তু সেম, 2টাই কিন্তু সেম। কাইনেসিস মানে হচ্ছে বিভাজন হওয়া, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে হচ্ছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে কি কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। সাইটো মিন্স সাইটোকে ইন্ডিকেট করতেছে, সাইটোপ্লাজমকে ইন্ডিকেট করতেছে, এটা মানে সাইটোপ্লাজম। বুঝছো? স্যার একজন কমেন্ট করছে বাইনারি ফিশন তো অ্যামিটোসিস। বাইনারি ফিশন, অ্যামাইটোসিস। আচ্ছা সরি, আমি ভুল বলছিলাম। অ্যামাইটোসিস হচ্ছে বাইনারি ফিশন। আচ্ছা, তোমাদের সাথে আমি ভুলে গেছিলাম। বাইনারি ফিশনটা হচ্ছে অ্যামাইটোসিস, আর মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন। বুঝতে পারছি? তো তাহলে আমি আমার ভুলটা ঠিক করে আবার থ্যাংক ইউ। কে বলছো এটা? আফনাফ মুস্তাকিন। আফনাফ মুত্তাকিন। আচ্ছা, থ্যাংক ইউ। বাইনারি ফিশন হচ্ছে রাবার দিয়ে এটাকে বলা হয় বাইনারি ফিশন। এটাকে কি বলা হয়? বাইনারি ফিশন। বুঝছি? আর এইটাকে বলতেছে হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন, তার সমীকরণিক বিভাজন। আচ্ছা আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে কি ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিসের 5টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাইয়া? 5টা ভাগে। 5টা ভাগে একটু আমরা লিখি। দেখো, একটা নাম কি ছিল ভাইয়া? প্রোফেজ। প্রোফেজ, প্রোফেজ। তারপরটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। স্যার মানে একটু লেখার সময় দিয়েন সবাইকে। আচ্ছা, আমি লেখা শেষে তোমার সময় দেবো। প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। দেন আছে হচ্ছে মেটাফেজ, দেন আছে কি মেটাফেজ। কি আছে ভাই? মেটাফেজ। আই গেস তোমরা আমার লেখা ধরতে পারছো তো ভাই? আমার লেখা খুব একটা বেশি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তারপরে ভাই অ্যানাফেজ, অ্যানাফেজ। আরেকটা আছে ভাই টেলোফেজ। কি আছে ভাই? টেলোফেজ, অ্যানাফেজ। আরেকটা আছে কি ভাই? টেলোফেজ। কোনটা? এর আগেরটা। আচ্ছা, আমরা পুরা জিনিসটাই, আচ্ছা, আমরা শুরুর দিকে হচ্ছে তোমরা তো একটু দেরিতে আসছো, একবারে শুরু থেকে যা যা বলছি সবগুলো আবার রিক্যাপ করি। আমরা গত ক্লাসে কিন্তু পড়ছিলাম হচ্ছে কোষ নিয়ে আলোচনা করছিলাম।
তো কোষের মধ্যে থেকে আমরা ঝিল্লিবৃহীন অঙ্গাণু করছিলাম। ঝিল্লিবৃহীন অঙ্গাণুগুলো কি ছিল? একটা হচ্ছে ঝিল্লিবৃহীন অঙ্গাণুগুলো ছিল ভাইয়া, একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এইগুলো মিলে কোষ কঙ্কাল। আর একটা হচ্ছে সেন্ট্রিওল, একটা হচ্ছে রাইবোজোম। তো আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে সেন্ট্রিওল আর একটা হচ্ছে কোষ কঙ্কাল, এই অধ্যায় পড়ার জন্য লাগবে। তারপর আমরা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের স্ট্রাকচারটা পড়ছিলাম। সেখান থেকে আমরা ক্রোমাটিন, তন্তু, তারপর হচ্ছে ক্রোমাটিড আর হচ্ছে ক্রোমোজোম, এই তিনটার মধ্যে পার্থক্য করছিলাম। তারপর আমরা কোষ বিভাজন কি কি ধরনের আছে, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস এর আরেকটা নাম হচ্ছে বাইনারি ফিশন, মাইটোসিস এর আরেকটা নাম হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন, আরেকটা হচ্ছে মিওসিস, যেটা জনন কোষে ঘটে। আচ্ছা, তো অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে ঘটে? যারা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী, তাদের ক্ষেত্রে ঘটে। তো এককোষী প্রোটিস্টান জীবাণু যেগুলো, যেমন হচ্ছে অ্যামিবা, এদের ক্ষেত্রে ঘটে। আচ্ছা, তারপরে মাইটোসিসে আসছে। মাইটোসিসের দুইটা ফেজ ছিল, একটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের যে বিভাজন, সেটাকে বলতেছে ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মানে হচ্ছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, এই জন্য নিউক্লিয়াসের বিভাজনকে বলতেছি ক্যারিওকাইনেসিস। আরেকটা বলছি ভাইয়া সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমিক যে বিভাজন, সেটাকে বলতেছি সাইটোকাইনেসিস। আর এই যে ক্যারিওকাইনেসিসটা এই 5টা ভাগে ভাগ করছে। এই 5টা ভাগে ক্যারিওকাইনেসিসকে ভাগ করছে, কোনটাকে ভাগ করছে ভাইয়া? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসকে আমরা 5টা ভাগে ভাগ করছি। তো আচ্ছা, আবার বাড়াইতে হবে। আচ্ছা, ক্যারিওকাইনেসিসকে আমরা টোটাল হচ্ছে 5টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি প্রোফেজ, একটা হচ্ছে প্রোমেটাফেজ, একটা অ্যানাফেজ, আর একটা হচ্ছে টেলোফেজ। দেখো প্রত্যেকটার নামের বাংলা পড়ি। প্রো মানে কি? আদি, মানে হচ্ছে একেবারে শুরুর দশা। প্রো মানে কি? আদি বা শুরুর দশা, তার মানে এটাকে বলা হয় কি শুরুর দশা। তারপর হচ্ছে মেটা। মেটা মানে হচ্ছে কি মাঝখানে। এখানে দেখবা যে ক্রোমোজোম গুলো আছে কোষের মাঝখানে অবস্থান করে। ক্রোমোজোম গুলা কি কোষের মাঝখানে অবস্থান করে, এই জন্য এটাকে বলা হয় মেটাফেজ বা কোষের মাঝখানে ক্রোমোজোম, মাঝের দিকে। তারপরে দেখবা অ্যানাফেজ। অ্যানা মানে হচ্ছে গতি। এই 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 এইটাতে গেলে আমরা দেখবো যে এখানে গতি দেখা যায়। কিসের গতি দেখা যায়? ক্রোমোজোমের মধ্যে গতি দেখা যায়। টেলো মানে আছে টেইল, মানে হচ্ছে শেষের অংশ, মানে এটাকে বলা হয় কি শেষ পর্যায়ে। তাহলে ভাই প্রোমেটাফেজ কি? প্রোমেটাফেজ হচ্ছে শুরু আর মাঝের দিকের ইন্টার যেই স্পেসটা, সেটার মাঝখানে কিছু কাহিনী ঘটে, এটাকে বলতেছে হচ্ছে প্রোমেটাফেজ। আচ্ছা, এখন আমরা পরের ধাপে চলে যাই। প্রত্যেকটা আমরা একটু চেষ্টা করি ছবি দিয়ে একে একে দেখানো। আচ্ছা, হ্যাঁ দেখো তো এটা কি আঁকাইতেছি। কি আঁকাইলাম ভাই? কি আঁকাইলাম এটা? আচ্ছা, আমি যেটা আঁকাইলাম এটাকে বলা যাচ্ছে সেল ওয়াল। আচ্ছা ভাই, কোশ্চেন করি তোমাদের, যে সেল ওয়াল কাদের ক্ষেত্রে থাকে, উদ্ভিদের ক্ষেত্রে না প্রাণীদের ক্ষেত্রে? ক্লাসের সময় ভাই 1 ঘন্টা। সেল ওয়াল কাদের ক্ষেত্রে থাকে? উদ্ভিদের ক্ষেত্রে থাকে, হ্যাঁ। উদ্ভিদের ক্ষেত্রে থাকে হচ্ছে সেল ওয়াল, প্ল্যান্টস এর ক্ষেত্রে সেল ওয়াল, মানে হচ্ছে ফাইভ, ফোর্থ কিংডম যেটা, সেটার ক্ষেত্রে সেল ওয়াল থাকবে। 3rd নাম্বার যে কিংডম ফানজাই, এদের ক্ষেত্রেও কিন্তু সেল ওয়াল ছিল। তো ফানজাইয়ের সেল ওয়াল ছিল হচ্ছে কাইটিন নির্মিত। ফানজাইয়ের সেল ওয়াল কি নির্মিত ছিল ভাইয়া? কাইটিন নির্মিত। আর এই সেল ওয়ালটা কি নির্মিত ভাইয়া? সেলুলোজ নির্মিত। কি নির্মিত ভাইয়া? সেলুলোজ। উদ্ভিদের সেল ওয়াল কি নির্মিত ভাইয়া? সেলুলোজ নির্মিত। আচ্ছা আসো, আমরা কাজের কথায় ঠিক, আমাদের করতে হবে কোষ বিভাজন। তো আমরা আগে কোষের হচ্ছে আউটার স্ট্রাকচার আগায় নিচ্ছি, মানে হচ্ছে কোষ প্রাচীর আগায় নিচ্ছি, মানে একটা উদ্ভিদ কোষ আগাইছে। এই পাশে ধরো যে একটা প্রাণী কোষ আগাইলাম। প্রাণী কোষ কি শুধুমাত্র এই প্লাজমা মেমব্রেন দ্বারা ঘেরা, কোনো কোষ প্রাচীর থাকে না। কারণ উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি? কোষ প্রাচীরের, বুঝছি? আচ্ছা, তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি নিউক্লিয়াসটাই শুধু আঁকাইলাম, আর কিছু আঁকাইলাম না। প্রাণী কোষের ক্ষেত্রেও শুধু নিউক্লিয়াসটাই আঁকাইলাম, আর কিছু আঁকাইলাম না। আরো যা যা স্ট্রাকচার আছে ওইগুলো তো আছে, কিন্তু আমি আঁকাবো হচ্ছে নিউক্লিয়াস, কারণ আমরা দেখবো হচ্ছে ক্যারিওকাইনেসিসটা।
আচ্ছা, সর্বপ্রথম ধাপে আমাদের ভিতরে যে নিউক্লিওলাস থাকে এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এইখানে হচ্ছে ক্রোমাটিন তন্তু এবং পেঁচানো ছিল, এটাকে বলতেছিলাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। তো এখানে কি হয়, প্রথম ধাপে প্রথম ধাপে প্রোফেজ থাকে, যেটা প্রোফেজ ধাপে এই যে নিউক্লিয়াসের ধরে যে হচ্ছে ক্রোমোজোমটা আছে, মানে হচ্ছে ক্রোমাটিন তন্তু যেগুলা, এই ক্রোমাটিন তন্তুগুলোর মধ্যে জলবিয়োজন হয়, বা যেটাকে বলতেছি কি কন্ডেনসেশন। কিন্তু ভাইয়া বইতে তো দেওয়া আছে এটা হচ্ছে প্রাচীন মতবাদ। আচ্ছা, প্রাচীন মতবাদই পড়ো, নতুন মতবাদ কি তোমাদের বইতে তো দেওয়া নাই? তো এটা হচ্ছে কি কন্ডেনসেশন বা জলবিয়োজন ঘটে। প্রথম ধাপে কি ঘটে? জলবিয়োজন। প্রথম ধাপে কি ঘটে? জলবিয়োজন। তারপরে তখন এরা কি হয়, তখন এরা তুলনামূলকভাবে একটু মোটা হওয়ার চেষ্টা করে। তখন এরা তুলনামূলকভাবে একটু মোটা হওয়ার চেষ্টা করে। তখন আমরা মাইক্রোস্কোপের নিচে এদেরকে দেখতে পারি। তখন আমরা কি ভাই মাইক্রোস্কোপের নিচে এদেরকে দেখতে পারি। আচ্ছা, তার মানে প্রথম ধাপে ঘটেছে জলবিয়োজন, যার কারণে আমরা এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি। দ্বিতীয়ত কি ঘটে, এই ধাপে এই নিউক্লিওলাসটা আছে না, এই নিউক্লিওলাসটা বিলুপ্ত হওয়া শুরু করে। বিলুপ্ত হওয়া শুরু করে, নট বিলুপ্ত হয়, বিলুপ্ত হওয়া শুরু করে নিউক্লিওলাস। নিউক্লিওলাস আর এই যে এটার যে আউটার মেমব্রেনটা, এটাও বিলুপ্ত হওয়ার দিকে চলতে থাকে। এই নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে কি নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, এরা কি হওয়া শুরু করে? এরা হচ্ছে ডিজাপিয়ার হওয়া শুরু করে, হ্যাঁ, এরা হচ্ছে বিলুপ্ত হওয়া শুরু করে, এরা বিলুপ্ত হওয়া শুরু করে, বুঝছি? যার কারণে এই ধাপটা শেষ। তো প্রথম ধাপে কি ঘটে যায়? কন্ডেনসেশন বা জলবিয়োজন। প্রথম ধাপে কি ঘটে যায়? কন্ডেনসেশন বা জলবিয়োজন ঘটে। আর কি ঘটে? এই যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু করে, বিলুপ্ত হওয়া শুরু করে। সেম অ্যাজ এই আমার প্রাণীকোষ, প্রাণীকোষের ক্ষেত্রে এই নিউক্লিওলাস, এই ক্রোমোজোম, সরি, ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম, এগুলাও আর একটু মোটা হইতে থাকে, জলবিয়োজন করে এখানে মোটা হইতে থাকে। আর নিউক্লিওলাস, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এরা ডিজাপিয়ার হওয়া শুরু করে। তারপরের ধাপে দেখা কি হয়? তারপরের ধাপের নাম ভাইয়া প্রোমেটাফেজ। পরের ধাপের নাম কি ভাইয়া? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে ভাইয়া আমার যে এই, আমি আর হচ্ছে স্ট্রাকচার খাইলাম, শুধুমাত্র নিউক্লিয়াসটা খাইলাম। নিউক্লিয়াসের এই যে আবরণীটা, এটা হচ্ছে প্রায় ডিজাপিয়ার, প্রায় ডিজাপিয়ার, প্রায় হারাই গেছে, প্রায় হারাই গেছে। নিউক্লিয়ার যে মেমব্রেন প্রায় হারাই গেছে। এখানে হচ্ছে এই নিউক্লিওলাস যেটা, এটা মোটামুটি ভাবে বিলুপ্তির পথে, আর হয়তো অল্প একটু আছে, এই জিনিসটা আছে। আর আমাদের যে ক্রোমোজোম গুলা, ক্রোমাটিন তন্তু থেকে এখানে ক্রোমোজোম হওয়ার স্টার্ট করছে, একটু এরকম হওয়ার স্টার্ট করছে, এরকম হওয়ার স্টার্ট করছে। মোটামুটি একটা ক্রোমোজোম হয়ে গেছে। তার মানে প্রথম ধাপে কি ঘটলো? প্রথম ধাপে আমাদের কন্ডেনসেশন ঘটতেছিল, প্রথম ধাপে কন্ডেনসেশন ঘটতেছিল, মানে হচ্ছে জলবিয়োজন ঘটতেছিল, তার মানে ঘনীভূত হচ্ছিল, তখন জিনিসগুলোকে আমরা ভালো মতো দেখতে পাচ্ছিলাম। তারপরের ধাপে এটাকে বলতেছি সুপার কয়েলিং। কি বলতেছি না? সুপার কয়েলিং। কি ঘটে? সুপার কয়েলিং, মানে হচ্ছে কয়েল হয়ে যায়, অতিমাত্রায় পেঁচায় যায়, তখন এটাকে বলতেছি আমরা ক্রোমোজোম। ক্রোমোজোম। ঠিক করে, ওকে। তারপরে আমরা আসি কি, যে প্রো মেটাফেজ ধাপে সুপার কয়েলিংটা কমপ্লিট হয়েছে। এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা ডিজাপিয়ার হওয়া শুরু করতেছিল, মোটামুটি ডিজাপিয়ার হয়ে গেছে। তারপরে নিউক্লিয়ার যে নিউক্লিওলাস, এটা ডিজাপিয়ার প্রায় হয়ে গেছে।
আর এই যে ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোমে কনভার্ট হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু একটু তোলো। এরকম একটা চিত্র আঁকা একদম, যা বললাম একটু জটটা করো। তো আদের আমি যে কথাগুলো বলতেছি বুঝতে পারতেছো নাকি? না, এখানে সামনে কোনো স্টুডেন্ট নাই, সামনে কোনো স্টুডেন্ট না থাকার কারণে আমি যে একটা মনিটর দেখতেছি, এই জন্য আমার চোখটা ওইদিকে যাইতেছে, ক্যামেরার দিকে আমার ফোকাস থাকতেছে না। সরি। মনিটরে আছে তোমাদের কমেন্ট গুলো চেক করতেছিলাম। আচ্ছা, আরেকবার আমি লাস্টের দিকে বুঝা বলি, তবে এই জিনিসটা আরেকবার বলি যে প্রোফেজ ধাপে আমাদের কি হয়েছিল ভাইয়া? প্রোফেজ ধাপে কন্ডেনসেশন বা জলবিয়োজন হচ্ছিল। জলবিয়োজন মানে কি? এই যে আমাদের যে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তুগুলা ছিল, এই ক্রোমাটিন তন্তুগুলো আর একটু ঘন হচ্ছিল। আর এই যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস, এরা মোটামুটি হচ্ছে ডিজাপিয়ার করা শুরু করতেছিল, ডিজাপিয়ার করা শুরু করতেছিল বা বিলুপ্ত হওয়া শুরু করে। তারপরে প্রো মেটাফেজ তাতে কি হলো ভাইয়া? মোটামুটি ভাবে এই যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে, এটা মোটামুটি ভাবে প্রায় ডিজাপিয়ার হয়ে গেছে। আর এইখানে কন্ডেনসেশন হইতে হইতে, সুপার কয়েলিং হইতে হইতে পরবর্তীতে কি তৈরি হয়েছে ভাইয়া? পরবর্তীতে কন্ডেনসেশনের কারণে এটা হচ্ছে ক্রোমোজোমে কনভার্ট হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে ভাইয়া আসি পরের ধাপে কি হবে। পরের ধাপের নাম হচ্ছে মেটাফেজ। পরের ধাপের নাম কি ভাইয়া? মেটাফেজ। দেখো, মেটাফেজের মানে হচ্ছে কি? যে অবস্থায় জিনিসগুলা মাঝখানে থাকে। মেটাফেজ মানে কি? যে অবস্থায় জিনিসগুলা মাঝ থাকে, জিনিসগুলা মানে হচ্ছে ক্রোমোজোম মাঝখানে থাকে। ক্রোমোজোম গুলা কোথায় থাকে ভাইয়া? মাঝখানে থাকে। ক্রোমোজোম মাঝখানে চলে আসে, মাঝখানে আসে। কেমনে আসে ভাইয়া? একটা কোষ আকারে, এই ধরো যে কোষ, সেল ওয়াল, আবরণীতে চলে গেছে, নিউক্লিয়ার মেমব্রেন চলে গেছে। তার মানে নিউক্লিয়ার যে কন্টেন্ট গুলা, সেই কন্টেন্ট গুলা ধরো কি হবে? এই নিউক্লিওলাস চলে গেছে, ক্রোমোজোম গুলা মাঝখানের দিকে থাকবে, ক্রোমোজোম গুলা মাঝখানের দিকে থাকবে। ক্রোমোজোম গুলা মাঝখানের দিকে থাকবে। এই ক্রোমোজোম গুলা মাঝখানের দিকে থাকার কারণ হচ্ছে এর ঠিক আগের ধাপে একটা কাহিনী ঘটতো, এর ঠিক আগের ধাপে একটা কাহিনী ঘটতো, যেটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র গঠন করা। এটার কাজ হচ্ছে কি? স্পিন্ডল যন্ত্র গঠন করা। এইটার কারণে এই কাহিনী ঘটতো। এই ধাপে একটা কাজ করতো, সেটা হচ্ছে কি? স্পিন্ডল যন্ত্র তৈরি করা, স্পিন্ডল অ্যাপারেটাস ফর্মেশন। স্পিন্ডল অ্যাপারেটাসটা কিরকম? এই সাইটোপ্লাজমের দিকে এইরকম একটা স্ট্রাকচার, মানে দুই পাশের পিরামিড, এরকম একটা স্ট্রাকচার ফর্মেশন করে। বুঝছি? উৎসেচক মানে হচ্ছে উৎসেচক মানে ইংলিশটা হচ্ছে এনজাইম। এনজাইম মানে হচ্ছে উৎসেচক। আচ্ছা, এই জিনিসটা এখানে লাগবে না ভাইয়া। তাহলে কি ঘটলো? স্পিন্ডল অ্যাপারেটাস ফর্মেশন শুরু হয়েছে কোন জায়গায়? প্রো মেটাফেজটাতে। এই জন্য আমরা প্রো মেটাফেজটাকে এর আগে দিয়ে দিছি। তারপরে এখানে তো স্পিন্ডল অ্যাপারেটাসটা পুরোপুরি ফর্মেশন হয়েছিল, এখানে স্পিন্ডল অ্যাপারেটাসটা পুরোপুরি ফর্মেশন হয়েছিল, এই ধাপে পুরোপুরি স্পিন্ডল অ্যাপারেটাসটা ফর্মেশন হয়েছিল। স্পিন্ডল অ্যাপারেটাসের ঠিক মাঝখান বরাবর আমাদের ক্রোমোজোম গুলা চলে আসছে। স্পিন্ডল অ্যাপারেটাসের ঠিক মাঝখান বরাবর আমাদের ক্রোমোজোম গুলা চলে আসছে। এই জিনিসটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। এই জিনিসটার নাম কি?
মাঝখানে আসা, এই জিনিসটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। এটা তোমাদের বইয়ে হয়তো লেখা নাই, এই ওয়ার্ডটা তোমরা একটু লিখে নাও যে মেটাকাইনেসিস, ক্রোমোজোম মাঝখানে চলে আসাকে বলা হয় কি মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস কোথায় ঘটে ভাই? মেটাফেজ ধাপে ঘটে। বুঝতে পারছি? আচ্ছা, মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো মাঝখানে আসে। এখন ভাই মাঝখানে কিভাবে আসে? মাঝখানে আসার কারণ এই যে ক্রোমোজোমের স্ট্রাকচার আমি আরেকবার আঁকাই। ক্রোমোজোমের এই জায়গাতে ভাই কি থাকে বলতো? এই জায়গার নাম কি? সেন্ট্রোমিয়ার। এই জায়গার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই জায়গাটার নাম হচ্ছে ভাই সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারে একটা প্রোটিন থাকে যেটার নাম হচ্ছে কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারে একটা প্রোটিন থাকে, যে প্রোটিনের নাম কি কাইনেটোকোর প্রোটিন। একটা প্রোটিন থাকে, এইখানে একটা প্রোটিন থাকে, প্রোটিন। এই প্রোটিনের নাম হচ্ছে কাইনেটোকোর। এই কাইনেটোকোর প্রোটিনের মাধ্যমে এই যে আমাদের এই যে এই জিনিসটার নাম কি স্পিন্ডল অ্যাপারেটাস, স্পিন্ডল অ্যাপারেটাসের সাথে যুক্ত হচ্ছে। তার মানে সেন্ট্রোমিয়ারে থাকা কাইনেটোকোর নামক প্রোটিনের কারণে এরা কি হয়, একবারে মাঝখানে চলে আসে। বুঝছেন? এরা কি হয়, একেবারে মাঝখানে চলে আসে। আচ্ছা, তারপরের ধাপে ভাইয়া কি হয়? তারপরের ধাপে, তারপরের ধাপের নাম কি ভাইয়া? অ্যানাফেজ। নাম কি ভাইয়া? অ্যানাফেজ। অ্যানাফেজ। এই ধাপের মানে কিন্তু আমি বলছিলাম কি, এই ধাপের নাম হচ্ছে কি, এই ধাপের মানে হচ্ছে গতি পথে। এই ধাপে কি হয়? গতি থাকে। এই ধাপে ভাইয়া গতি থাকে। কিসের গতি থাকে? ক্রোমোজোমের গতি থাকবে। তাদের গতি থাকবে, ক্রোমোজোমের গতি থাকবে। ক্রোমোজোমের গতি আবার কিরকম দেখো। এই যে আমাদের স্পিন্ডল অ্যাপারেটাসটা ছিল, স্পিন্ডল অ্যাপারেটাসটা ছিল, এই স্পিন্ডল অ্যাপারেটাস মাঝখান বরাবর স্প্লিট করে চলে যায়। তখন এর সাথে যে ক্রোমো, এর সাথে যে হচ্ছে ক্রোমোজোম ছিল, এটা মাঝখান বরাবর ভেঙে যায়। এইরকম হয়, এরকম হয়। আর এরা কি করে? এরা এইদিকে মুভ করা শুরু করে। এরা এইদিকে মুভ করা শুরু করে, প্রান্তের দিকে মুভ করা শুরু করে। এই জিনিসটাকে বলা হয় টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন। এটা অ্যাডজেক্টিভ, যেটার মানে হচ্ছে, এই ধরো যে এটা একটা বাস, ও টার্মিনালের দিকে যাওয়া শুরু করে, এটা হচ্ছে তার টার্মিনাল। এটা হচ্ছে কি ভাইয়া? তার টার্মিনাল। দুই টার্মিনালের দিকে যাওয়া শুরু করলো, আর যেটাকে বলতেছি হচ্ছে টার্মিনালাইজেশন। এই অবস্থায় ক্রোমোজোম গুলা দেখতে কেউ কেউ হচ্ছে ভি শেপড হয়, তারপরে কেউ হচ্ছে ভি শেপড হয়, এরকম শেপের হতে পারে। কেউ কেউ হইতে পারে হচ্ছে এইরকম হইতে পারে, এল এর মতন দেখায়। কেউ কেউ হইতে পারে হচ্ছে এরকম, ধরো যে এইরকম থাকতে পারে, জে এর মতন দেখায়। কাউরে কাউরে ধরো যে একবারে সোজা হয়ে থাকে, আরেকটা অংশ খুবই ছোট, দেখতে আয়ের মতন দেখা যায়। এই জিনিসগুলা দেখতে কিরকম দেখা যায়? বি এর মতন। কেউ কেউ, কেউ কেউ দেখতে দেখা যায় এল এর মতন। কেউ কেউ ভাই দেখতে আয়ের মতন দেখা যায়। কেউ কেউ ভাই, কেউ কেউ ভাই জি এর মতন দেখা যায়। কেউ কেউ আয়ের মতন দেখা যায়। এই জিনিসগুলাকে আমরা বিভিন্ন নাম দিতেছি। একটা হচ্ছে, সবগুলো নামের শেষে একটা ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে সেন্ট্রিক। কি ছিল ভাই? সেন্ট্রিক। সেন্ট্রিক। সেন্ট্রিক মানে সেন্টার কোথায় থাকবে। এটার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। এটার নাম কি ভাই? মেটাসেন্ট্রিক। এটার নাম ছিল ভাইয়া সাব মেটাসেন্ট্রিক। সাব, এটার নাম হচ্ছে কি ভাই? সাব মেটাসেন্ট্রিক। এটার নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এটার নাম হচ্ছে ভাইয়া ডেডোসেন্ট্রিক। তাই না? আচ্ছা, একবার এক কথায় লিখে দিই সবগুলা। পি এল এ আই। এটা কি ছিল ভাইয়া? মেটাসেন্ট্রিক।
সেন্ট্রিক। এটা কি ছিল ভাই? সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। এটা ছিল ভাই অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। আরেকটা কি বেরিয়েছিল? টেলোসেন্ট্রিক। সেন্ট্রিক হচ্ছে মেটা মানে মাঝখানে। দেখো ভি যদি আমি দেখি ঠিক মাঝখান বরাবর থাকে না, দুই পাশে দুইটা সমান সমান। তারপরে সাব মেটাসেন্ট্রিক। সাব মানে আছে এর মোটামুটি কাছাকাছি এর নিচে, তবে একটা একটু বড় একটা একটু ছোট। এটা দেখতে মোটামুটি এল এর মতন, আমার কাছে এল এর মতন লাগতেছে। এটা দেখতে ভি এর মতন লাগতেছে, তাই না? আবার একটু মানে আছে মোটামুটি একেবারে টার্মিনালের দিকে, এটাকে বলতেছে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিক মানে টেইলের দিকে, মানে একবারে লেজের মতন হয়ে আছে, এটা হচ্ছে কি টেলোসেন্ট্রিক। তো এরকম শেপ আমরা দেখতে পারবো কোন পেজে? শেপ দেখতে পারবো হচ্ছে অ্যানাফেজে। অ্যানাফেজ। সো সেম। তারপরে সবার লাস্টের যে ধাপ সেটার নাম হচ্ছে টেলোফেজ। সেটার নাম কি ভাই? টেলোফেজ। এটা হচ্ছে শেষ ধাপ। টেলোফেজ। টেলোফেজ মানে হচ্ছে শেষ ধাপ। শেষ ধাপে কি হয়? এই যে আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই বাইরের দিকে সবগুলা ধরো যে চলে গেছে, ক্রোমোজোম গুলা এর পাশে চলে গেছে, নতুন করে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়েছে। এখানেও তাই, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হওয়া শুরু করছে, বুঝছেন? এটা হচ্ছে সবার লাস্টের ধাপ, মানে নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হয়ে যাওয়া। এটাকে বলতেছি কি টেলোফেজ। স্যার একজন কমেন্ট শেষ করছে, পর্যায়ে স্যার আর দিস শেপস অফ ইলেকট্রিক ক্রোমেটিক্স। আচ্ছা স্যার আর দ্য শেপস অফ ক্রোমাটিডস। তুমি আসলে কোনটাকে বলতেছো? এটাকে বলতেছি হচ্ছে ক্রোমাটিন তন্তু, এটাকে বলতেছি হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন ফাইবার। দেখো আমি তোমার ক্রোমাটিড আর ক্রোমোজোম দুইটার মধ্যে পার্থক্য এর আগে বলছিলাম। এটা পুরাটা একটা হচ্ছে ক্রোমোজোম, বুঝতে পারছি? ক্রোমোজোমের যদি আমি মাঝখান বরাবর কাটি, এই প্রত্যেকটাকে বলতেছি এক একটা ক্রোমাটিড। বুঝছি? এই প্রত্যেকটাকে বলতেছি হচ্ছে ক্রোমাটিড। আর এখানে ক্রোমাটিড নিয়ে তেমন কোনো আলোচনাই নেই। ক্রোমাটিড নিয়ে আলোচনা আছে হচ্ছে মিওসিসে, যেটা তোমাদের ইন্টারের বই আছে। তো ক্রোমাটিড নিয়ে এই পার্টটা না। হ্যাঁ? হুম, ফেকুক। এটা একটু লিখে নাও। হ্যাঁ, এটা এটা ধরো যে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য এই পার্টটা ভাই খুবই ইম্পর্টেন্ট। স্টেজে চলে আসে, তারপরে টেলোফেজ ধাপটা ঘটে, কোষ বিভাজন শেষ হয়ে যায়। আমরা কিন্তু দেখো যে সব ক্ষেত্রেই উদ্ভিদ কোষটাকে আমরা হচ্ছে এখানে ডিনোট করছিলাম, শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কিন্তু আমরা একটা কথা যে বলছিলাম যে এখানে একটা সেন্ট্রিওল নামের একটা জিনিস লাগবে। সেন্ট্রিওল। সেন্ট্রিওল এটা তো ভাই এখন আসলোই না। আরেকটা বলছিলাম হচ্ছে সাইটোস্কেলিটন। যে দুইটা জিনিসের নাম আমি বললাম, তখন বলছিলাম যে ওদের লাগবে, একবারও তো লাগলো না। এখন একটু দেখো, সাইটোস্কেলিটনের মধ্যে তিনটা জিনিস ছিল। একটা হচ্ছে, আমি শর্টকাটে লিখি, এই শেপ, এই জিনিসটার নাম হচ্ছে মিউ। মিউ মানে মাইক্রো, একবার শর্টকাটে লিখি মাইক্রো টিউবিউল। মাইক্রো টিউবিউল।
তারপরে থাকে কি ভাই মাইক্রো ফিলামেন্ট, আরেকটা কি ভাই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই কয়টা জিনিস নিয়ে সাইটোস্কেলিটন গঠিত হয়। আর সেন্ট্রিওল জিনিসটা কি? সেন্ট্রিওল জিনিস হচ্ছে কোষের মধ্যে তুমি এরকম একটা স্ট্রাকচার দেখতে পারবা, স্ট্রাকচার দেখতে পারবা, এই জিনিসটা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলের কাজ হচ্ছে কি স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করা। তাদের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র তৈরি করা, প্রাণীদের স্পিন্ডল যন্ত্র তৈরি করা। বুঝতে পারছি ভাইয়া? আমরা ওই যে প্রো মেটাফেজ ধাপে একটা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করার সূচনা করলাম না, তারপরে মেটাফেজ ধাপে কি করলাম, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়েছে, এটা ঠিক মাঝখান বরাবর ক্রোমোজোম গুলো বসাই দিলাম। স্পিন্ডল অ্যাপারেটাস প্রাণীদের ক্ষেত্রে তৈরি করেছে সেন্ট্রিওল, আর উদ্ভিদের ক্ষেত্রে সেই জিনিসটাই তৈরি করেছে সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটনের কোন পার্টটা? মাইক্রোটিউবিউল। এটা হচ্ছে কাদের ক্ষেত্রে করে? এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের স্পিন্ডল যন্ত্র তৈরি করে। বুঝতে পারছি ভাই? এই পার্টটা একটু তুলে নাও। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে থাকলে একটু বলো। স্পিন্ডল তন্তু কি? এই যে কোষ বিভাজনের সময় আমরা এইরকম একটা স্ট্রাকচার আঁকাইছিলাম, এটা দেখতে ওই যে আগের দিনে দেখবা যে হচ্ছে যারা তাঁতি ছিল তারা হচ্ছে কাপড় বোনানোর জন্য একটা এরকম স্ট্রাকচারের জিনিস ইউজ করতো, এরকম স্ট্রাকচারের জিনিস, এইরকম স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে মাকু যন্ত্র। এই জিনিসটার নাম কি ভাই? মাকু যন্ত্র। এই মাকু যন্ত্রটা দেখতে ঠিক এরকম না, তো এরকম, এরকম। তো এই জিনিসটাকে বলতেছে এই জন্য হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকু যন্ত্র বা বুননকারী যন্ত্রের মতন দেখতে। তো ওই 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 জিনিস দেখতে এরকম, তাই এটার নাম দিয়েছে হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস। আর এই অ্যাপারেটাসে যে হচ্ছে ফাইবার গুলা থাকে, এই ফাইবার, এই ফাইবার গুলাকে আমরা বলতেছিলাম কি, এই ফাইবার গুলাকে আমরা বলতেছিলাম হচ্ছে স্পিন্ডল তন্তু। বুঝছি? আচ্ছা, তারপর আরেকবার বলি যে সেন্ট্রিওল আর সাইটোস্কেলিটন। সেন্ট্রিওল কাদের ক্ষেত্রে থাকে? প্রাণীদের ক্ষেত্রে থাকে। প্রাণীদের ক্ষেত্রে এদের কাজ হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করা। আর সাইটোস্কেলিটন উদ্ভিদ প্রাণী দুইটার ক্ষেত্রেই থাকে। উদ্ভিদের ক্ষেত্রে এদের কাজ হচ্ছে কি মাইক্রোটিউবিউলের মাধ্যমে স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডল যন্ত্র তৈরি করা, এটা হচ্ছে সাইটোস্কেলিটনের কাজ। আচ্ছা, আমরা মোটামুটি ভাবে শেষ হইলে জিনিসগুলো আবার রিক্যাপ করবো, তাদের কোনো টেনশনের কারণ নাই, তোমরা একটু দেখতে থাকো। সবগুলো আমি আছে একেবারে কনসাইজ করে দেবো তোমাদের জন্য, আর কি পড়তে হবে কি পড়তে হবে না সবগুলো বলে দেবো। আগে হচ্ছে ক্লাসটা একটু দেখার চেষ্টা করো। আচ্ছা, তারপরে আরেকটা জিনিসে চলে আসে। আমরা এতগুলো পর্যন্ত কি করলাম? এতগুলো পর্যন্ত করলাম হচ্ছে ক্যারিওকাইনেসিস। একবারে শর্টকাটে তোমাদের এখানে বলে দেব। ক্যারিওকাইনেসিস এর মধ্যে কি কি ধাপ ছিল? প্রথমত হচ্ছে প্রোফেজ। প্রথম ধাপ কি ছিল ভাইয়া? প্রোফেজ। তারপরে ধাপ কি ছিল ভাইয়া? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। তারপর ধাপ কি ছিল ভাইয়া? প্রোমেটাফেজ। তারপরের ধাপটা কি ছিল ভাইয়া? মেটাফেজ। তারপরের ধাপটা কি ছিল ভাইয়া? মেটাফেজ। তারপরে ধাপ কি ছিল ভাইয়া? মেটাফেজ। তারপরে ধাপ কি ছিল ভাইয়া? মেটাফেজ। যদি এর আগেও তুলছো তোমরা মেটাফেজ, মেটাফেজ। তারপরে ধাপ হচ্ছে ভাই অ্যানাফেজ বা গতি পর্যায়ে। অ্যানাফেজ।
ফেজ। তারপরটা ছিল ভাই টেলোফেজ বা শেষ পর্যায়ে। তারপরটা হচ্ছে কি ভাই টেলোফেজ বা হচ্ছে শেষ পর্যায়ে। প্রোফেজ ধাপে আমরা কি করছিলাম, যে কোষের জল বিয়োজন ঘটে, একবারে শর্টকাটে করছিলাম কি জল বিয়োজন ঘটে। প্রোফেজ ধাপে কি কি ঘটে ভাই, জল বিয়োজন ঘটে, জল বিয়োজন, বা যেটাকে বলতেছিলাম আমরা কন্ডেনসেশন। কন্ডেনসেশন। আর তার পরবর্তী ধাপে কি হয়, প্রথমবারে কন্ডেনসেশন ঘটতেছে, নিউক্লিওলাসের বিলুপ্তি, নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি, এটা ঘটা শুরু হয়। কিন্তু এইখানে হচ্ছে নিউক্লিওলাস প্লাস নিউক্লিয়ার মেমব্রেন, এরা কি হয় মোটামুটি ভাবে প্রায় বিলুপ্ত হয়ে যায়। কি হয়, বিলুপ্ত হয়। বুঝতে পারছি। আরেকটা কাহিনী ঘটে, সেটা হচ্ছে স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। কি ঘটে ভাই, স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। স্পিন্ডল অ্যাপারেটাস, স্পিন্ডল যন্ত্র বা অ্যাপারেটাস তৈরি হয়। এটা প্রাণীদের ক্ষেত্রে কে তৈরি করতো, এটা স্পিন্ডল যন্ত্র, এটা প্রাণীদের ক্ষেত্রে তৈরি করে, প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রিওল, প্রাণীদের ক্ষেত্রে এটা কে কে তৈরি করে, সেন্ট্রিওল। আর যদি আমি উদ্ভিদের ক্ষেত্রে দেখি, তাদের ক্ষেত্রে তৈরি করা আছে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল দিয়ে স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয়। তারপরের ধাপ হচ্ছে ভাইয়া মেটাফেজ। মেটাফেজ ধাপে ভাইয়া কি ঘটে, মেটাকাইনেসিস ঘটে। কি ঘটে ভাইয়া, মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস মানে কি ভাইয়া, মেটাকাইনেসিস মানে ওই যে স্পিন্ডল অ্যাপারেটাস আছে, স্পিন্ডল অ্যাপারেটাস, এই স্পিন্ডল অ্যাপারেটাসের এই রিজনটা, যেটাকে বলতেছি হচ্ছে বিষুব অঞ্চল, এই বিষুব অঞ্চলের দিকে এই ক্রোমোজোম গুলা শিফট হয়ে যায়, যেটাকে বলতেছি মেটাকাইনেসিস। কাইনেসিস মানে গতি অবস্থা, কাইনেসিস মানে কি গতি অবস্থা। এই যে কাইনেটিক এনার্জি পড়ছো না, কাইনেটিক এনার্জি মানে কি গতি শক্তি, কাইনেসিস মানে হচ্ছে গতি, মেটা মানে হচ্ছে মাঝখানের দিকে গতি হওয়া, মাঝখানের দিকে গতি হওয়া, এনা মানেও কিন্তু হচ্ছে গতি। দেখতেছি মেটাকাইনেসিস ঘটে। তারপরের ধাপে কি ঘটে ভাই, এনাফেজ ধাপে। এনাফেজ ধাপে ওই যে আমরা ভি, এল, জে, আই, মানে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক বিভিন্ন ফেজ দেখতে পাইতেছিলাম, বুঝছে। আর যে টেলোফেজ ধাপে, এই টেলোফেজ ধাপে কি হতো, দুইটা আপত্ত নিউক্লিয়াস তৈরি হতো, দুটা আপত্ত নিউক্লিয়াস নিউক্লিয়াস তৈরি হতো। আপত্ত নিউক্লিয়াস কি ভাই, আপত্ত নিউক্লিয়াস মানে হচ্ছে ডটার নিউক্লিয়াস, মানে যেই মেয়েটা তৈরি হয় বা বাচ্চা যেটা তৈরি হয়, বাচ্চা নিউক্লিয়াস যেটা তৈরি হয় সেটা বলতেছি আপত্ত নিউক্লিয়াস। এটার মধ্যে কি থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে, ভিতরে থেকে হচ্ছে ক্রোমাটিড তন্তু থাকবে। আর এনাফেজ ধাপে কি হইতো, এনাফেজ ধাপে তোমাদের একটা ওয়ার্ড লেখা আছে, সেটা হচ্ছে আপত্ত ক্রোমোজোম। আপত্ত ক্রোমোজোম, আপত্ত কি ভাই, ক্রোমোজোম তৈরি হয়। এই যে আমাদের এখানে আপত্ত ক্রোমোজোম জিনিসটা হচ্ছে কি, এই নিউক্লিয়াস, এই হচ্ছে ক্রোমোজোমটা সেন্ট্রিওলের এই বরাবর বিভাজিত হয়ে দুই দিকে তো যাইতেছে, এই প্রত্যেকটাকে বলতে এসেছে আপত্ত ক্রোমোজোম। আর যদি ক্রোমোজোম এই বরাবর বিভাজিত হইতো, এই বরাবর বিভাজিত হইতো, তাহলে এই পাশ আর এই পাশ প্রত্যেকটাকে আমরা বলতাম কি, ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড কোনটা, আপত্ত ক্রোমোজোম কোনটা, তারপর হচ্ছে ক্রোমাটিন তন্তু কোনটা, ডিফারেন্স বুঝতে পারছো না, বুঝতে পারছো। আচ্ছা, এই ক্যারিওকাইনেসিস যখন শেষ হয়, তখন হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তখন কি হয়, সাইটোপ্লাজমের বিভাজন হয়, যেটাকে বলে কি সাইটোকাইনেসিস।
হাইড্রো সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোপ্লাজম যেটা আছে এটা দুই ভাগে ভাগ হয়ে যায়, এটার নাম হচ্ছে সাইটোকাইনেসিস। এখান থেকে তেমন কিছু নেই পড়ার মতো। আচ্ছা, তারপর আমরা আসি, এখানে একটা ওয়ার্ড হয়তো তোমরা খেয়াল করনি, অ্যাস্টার রে নামের একটা কথা ছিল। অ্যাস্টার রে কি বলতে পারবা? তোমাদের তো বইয়ে হয়তো পড়া আছে, কেউ বলতে পারবে অ্যাস্টার রে কি? হুম, আচ্ছা, কেউ বলতেছে না, তার মানে হয়তো জানো না। একটা ওয়ার্ড আছে অ্যাস্টার রে। অ্যাস্টার রে, এটা আলাদাভাবে পড়াইতেছি কারণ এটা এমসিকিউ তে তোমাদের আসে, যে অ্যাস্টার রে কে তৈরি করে। উত্তর যদি বলো যে অ্যাস্টার রে কে তৈরি করে, সেটা হচ্ছে সেন্ট্রিওল। কে তৈরি করে ভাই? সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল কাদের ক্ষেত্রে থাকে ভাই? প্রাণীদের ক্ষেত্রে থাকে। কাদের ক্ষেত্রে হয়ে থাকে? প্রাণীদের ক্ষেত্রে থাকে। তার মানে অ্যাস্টার রে কাদের হয় না? অ্যাস্টার রে উদ্ভিদের থাকে না, তাইলে এরা কাদের থাকবে না? লাল দিলাম, চোখে হয়তো লাগবে, কিন্তু আমার চোখে লাগাই আমি। হ্যাঁ, উদ্ভিদে থাকে না, খুবই ইম্পর্টেন্ট। উদ্ভিদে পাবো না। অনেক চোখে লাগতেছে, চোখ ব্যথা করতেছে এই লালটা দেখে। আচ্ছা, অ্যাস্টারে কাদের মধ্যে পাবো না? উদ্ভিদের মধ্যে পাবো না। অ্যাস্টারে কাদের মধ্যে থাকবে? প্রাণীদের মধ্যে থাকবে। কারণ অ্যাস্টারে তৈরি করা হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল আমাদের অ্যাস্টারে ফরমেশন করে। বুঝতে পারছি ভাই? আচ্ছা, অ্যাস্টারে জিনিসটাকে একটু দেখেন। এই দেখো, এই যে এই যে সেন্ট্রিওলটা আছে না, এই যে সেন্ট্রিওল, সেন্ট্রিওলের এই পাশ দিয়ে দেখবা যে কালো কালো কিছু হচ্ছে, সূর্যের আলোর মতন চলে গেছে। ওই যে সূর্য আঁকাইতে না একবারে, সূর্যের আলোর মতন চলে গেছে। এই জিনিসগুলোকে বলতেছে হচ্ছে অ্যাস্টার রে, যেটা কাদের মধ্যে থাকবে? এই প্রাণী কোষের মধ্যে থাকবে। প্রাণী কোষ, তার মানে প্রাণী কোষে কোন জিনিসটা উপস্থিত থাকবে? অ্যাস্টার রে, কোষীয় ধনাত্মক। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা আসি, আর একটা জিনিস করে আমরা হচ্ছে পড়াটা শেষ করে দিব, সেটা হচ্ছে সেল সাইকেল। আচ্ছা, মিওসিস হয়তো আমাদের কোর্স রিলেটেড জিনিসগুলা জানো কি না? আমাদের টোটাল হচ্ছে প্রত্যেক মাসে তোমাদের হচ্ছে ক্লাস থাকবে, বুঝছো? প্রত্যেক মাসে তোমাদের ক্লাস থাকবে। তো প্রত্যেক মাস বাবদ তোমাদের হচ্ছে মাসিক ফি 500 টাকা নির্ধারণ করা হয়েছে। আর এখানে তোমরা হচ্ছে সবগুলা সাবজেক্টই পাবে, সবগুলা সাবজেক্টই তোমরা এখানে হচ্ছে পাবা। আর সাথে হচ্ছে তোমাদের এই ফিচার্স গুলা পাবা। ফিচার্স গুলো একটু দেখে নাও। এই ফিচার্স গুলা পাবা যে লাইভ ক্লাস তো থাকবে, রেকর্ডেড ক্লাস পাবা, সাপ্তাহিক মাসিক পরীক্ষা, তারপর প্রত্যেক চ্যাপ্টারের উপর নোট দেওয়া হবে তোমাদের। তারপর হচ্ছে তোমাদের প্যারেন্টসদের জন্য হচ্ছে এক্সট্রা কিছু হচ্ছে অ্যাক্টিভিটি থাকবে, যেমন হচ্ছে বিভিন্ন ডিজিটাল স্কিল শেখার সুযোগ, এটা তোমাদের প্যারেন্টস এর জন্য, বা তোমরাও শিখতে পারো। তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কি আছে, এআই লার্নিং, এইগুলো জানতে পারবা। তারপরে আর কি আছে হচ্ছে আরবি শিক্ষা পাবা, স্পোকেন ইংলিশ শেখার সুযোগ পাবা। এটা হচ্ছে তোমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড, এর জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। তোমরা এইটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যদি হচ্ছে তোমাদের পড়ানোটা ভালো লাগে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যোগাযোগ করে। থ্যাংক ইউ। আমাদের অ্যাড শেষ। আচ্ছা, আমরা আবার পড়ায় আসি। মিওসিস জিনিসটা নিয়ে আলোচনাই করলাম। মিওসিস, মিওসিস কোথায় ঘটে? মিওসিস কোথায় ঘটে? এক, জনন কোষে। জনন কোষ না, জনন মাতৃকোষে।
জনন মাতৃকোষের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে জনন মাতৃকোষে ঘটে উন্নতদের, উন্নত জীবের, উন্নত জীবের জনন মাতৃকোষে ঘটে। জনন মাতৃকোষ কি? ধরো যে এই ডিপ্লয়েড অবস্থা ছিল, ডিপ্লয়েড অবস্থা থেকে হ্যাপ্লয়েড অবস্থায় কনভার্ট করা, যেমন হচ্ছে এই যে শুক্রাণু তৈরি করা আর ডিম্বাণু তৈরি করা, এই প্রসেসটা হচ্ছে মিওসিসের মাধ্যমে ঘটে। আর যারা হচ্ছে অনুন্নত তাদের ক্ষেত্রে জাইগোট, জাইগোটে ঘটে। তাদের ক্ষেত্রে অনুন্নত, জাইগোটে ঘটে। তাদের ক্ষেত্রে অনুন্নত, এটা একটু লেখা লাগবে, অনুন্নত। মিওসিস সম্পর্কে তোমাদের যদি এই দুইটা জিনিস আইডিয়া থাকে, যে মিওসিস কোথায় ঘটে আর মিওসিস ঘটলে কি হয়, যে ডিপ্লয়েড অবস্থা থেকে ডিপ্লয়েড অবস্থায় কনভার্ট করার জন্য যেই কোষ বিভাজন প্রক্রিয়া আছে সেই কোষ বিভাজন প্রক্রিয়ার নাম হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। বুঝতে পারছি ভাই? এই জিনিসটা একটু লিখে নাও, তোমাদের মিওসিস থেকে এর বাইরে কিছু করার দরকার নেই। মিওসিস হচ্ছে উন্নত প্রাণীদের ক্ষেত্রে জনন, উন্নত জীবের জনন মাতৃকোষে ঘটে। আর যারা অনুন্নত তাদের ক্ষেত্রে জাইগোটে ঘটে। অনুন্নত উদ্ভিদ বা প্রাণী কারা? যাদের দেহটাই হচ্ছে হ্যাপ্লয়েড, যাদের দেহটাই হচ্ছে হ্যাপ্লয়েড, মানে দুইটা স্পোর তৈরি হয়েছে, দুইটা স্পোর যদি হচ্ছে কম্বাইন করে তাহলে ডিপ্লয়েড অবস্থায় নয়, তারা তো হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, তাই না? সচরাচর তারা হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। এই যে জাইগোটটা তৈরি হলো, সেই জাইগোটটা আবার ডিভিশন হয় মিওসিসের মাধ্যমে, আর তারা হচ্ছে নতুন করে বংশবিস্তার শুরু করে। এটা হচ্ছে এই জন্য জাইগোট। অনুন্নতদের ক্ষেত্রে জাইগোটে পরিণত ঘটে মিওসিস, আর উন্নতদের ক্ষেত্রে জনন মাতৃকোষ। যেমন হচ্ছে এই স্পার্মাটোজেনিক কোষ থেকে হচ্ছে স্পার্ম তৈরি হইতেছে, তারপরে হচ্ছে এই ওভারিয়ান স্টেম সেল থেকে, সেখান থেকে এই ওভাম তৈরি হইতেছে। বুঝতে পারছি? স্যার কিছু প্রশ্ন আছে আমি বলছি। আচ্ছা, জাইগোট আমরা গত ক্লাসে একবার বলছিলাম, একবার বলি। জাইগোট, জাইগোট, জাইগোটটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে যা তৈরি হয়। শুক্রাণু প্লাস ডিম্বাণু, ডিম্বাণু, এরা হচ্ছে ফিউজ হয়ে গেল। এরা হচ্ছে ফিউশন করার ফলে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে জাইগোট। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে যা তৈরি হয় তার নামই হচ্ছে জাইগোট। তারপরে হ্যাপ্লয়েড কি আর ডিপ্লয়েড কি এটা বুঝতে চাইছে, যে ক্রোমোজোম গুলা সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, ক্রোমোজোম গুলো আছে জোড়ায় জোড়ায় থাকে। আমাদের দেহকোষ, আমাদের দেহে দুই ধরনের কোষ আছে, একটাকে বলতেছি দেহকোষ, একটাকে বলতেছি জননকোষ। জননকোষ মানে হচ্ছে ডিম্বাণু শুক্রাণু। ছেলেদের ক্ষেত্রে ডিম্বাণু আছে, ভুল বললাম, ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু আছে, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু আছে। তো এই জিনিসগুলো আছে হ্যাপ্লয়েড, এই জিনিসগুলো আছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে হচ্ছে এই যে ক্রোমোজোম বললাম না যে জোড়ায় জোড়ায় থাকে, ক্রোমোজোম সব সময় জোড়ায় জোড়ায় থাকে। মানবদের কয় জোড়া ক্রোমোজোম আছে বলতে পারবা? মানবদের কয় জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া পুরুষ, 23 জোড়া হচ্ছে ক্রোমোজোম আছে মানব দেহে। তো প্রত্যেকটা জোড়ায় জোড়ায় থাকে, কিন্তু শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হওয়ার সময় একটা একটা করে থাকে। যেহেতু জোড়া থাকতেছে না, একটা একটা অবস্থা, এটাকে বলতেছি হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? সিঙ্গুলারে থাকবে। আর যদি ডাবল থাকে সেটাকে বলি ডিপ্লয়েড। যদি এককভাবে থাকে তাকে তাতে বলতেছি হচ্ছে হ্যাপ্লয়েড। মানে এখানে 23টা ক্রোমোজোম থাকে। এখানে ক্রোমোজোম থাকবে কয়টা? মানবদের ক্ষেত্রে 23টা। আর এদের ক্ষেত্রে থাকবে ডিপ্লয়েড অবস্থা, মানে দেহকোষের ক্ষেত্রে 23 × 2, মানে 46টা ক্রোমোজোম থাকবে। আচ্ছা, হ্যাঁ ভাই, উত্তর সঠিক হয়েছে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানবদের 23 জোড়া ক্রোমোজোম থাকে। আচ্ছা, তোমাদের এই জিনিসগুলো আরেকবার রিক্যাপ করে দেই, আর আজকে পড়া শেষ। শেষ করার আগে আর একটা জিনিস একটু বলি তোমাদের, সেল সাইকেল যেটা বলতে নিয়েছিলাম।
দেখো, সেল সাইকেল। সেল সাইকেলের মধ্যে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ইন্টারফেস, আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ মানে ওই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, যেগুলো বললাম না, সব পড়া আছে মাইটোটিক ফেজের মধ্যে। আর ইন্টারফেজের মধ্যে তিনটা ধাপ আছে, একটা হচ্ছে গ্যাপ 1, একটা হচ্ছে গ্যাপ 2, আর একটা হচ্ছে এস ফেজ। এই এই ফেজের মধ্যে ঘটে কি, এই ফেজের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এটা তোমরা শুধু লিখে নাও, এটা শুধু তোমরা লিখে নাও, এই জিনিসটা তোমরা শুধু লিখে নাও যে এখানে কি ঘটে, রেপ্লিকেশন ঘটে। তোমাদের এখান থেকে আর কিছু পড়াবো না, এগুলো তোমরা ইন্টারে করবা। এখানে কি ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে। তার মানে ইন্টারফেজে কি ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে। এই জিনিসটা তোমাদের জানানোর জন্য আমি শুধু এটা লিখলাম, এটা জানো যে ইন্টারফেজে কি ঘটে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে। আর মাইটোটিক ফেজে যে এই অধ্যায়ে যতক্ষণ ধরে আলোচনা করলাম সবই মাইটোটিক ফেজ ছিল। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখন হচ্ছে বোর্ড ছাড়া একটু ব্যাপারে আলোচনা করি। আমরা এই অধ্যায়ে কি বললাম, কোষ বিভাজন। কোষ বিভাজন কি কি ছিল? কোষ বিভাজন ছিল অ্যামাইটোসিস, মাইটোসিস, হচ্ছে মিওসিস। এই অ্যামাইটোসিস মানে কি ছিল, বাইনারি ফিশন। আর মাইটোসিস মানে কি ছিল, ইকুয়েশনাল সেল ডিভিশন। আর মিওসিস কাদের ক্ষেত্রে ঘটে, মিওসিস হচ্ছে জনন কোষের ক্ষেত্রে ঘটে। কোন জনন কোষ? উন্নত যারা তাদের ক্ষেত্রে জনন কোষ, জনন মাতৃকোষে। আর যারা অনুন্নত তাদের ক্ষেত্রে জাইগোটে ঘটে। জাইগোট মানে কি হয়, জাইগোট মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে প্রথম যে কোষটা তৈরি হয় সেটা নাম হচ্ছে জাইগোট। আচ্ছা, তারপরে আমরা আসি যে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কাদের মধ্যে ঘটে, ওই যে ব্যাকটেরিয়াতে কোন বিভাজন ঘটে, ব্যাকটেরিয়াতে হচ্ছে অ্যামাইটোসিস ঘটে। অ্যামিবাতে কোন বিভাজন ঘটে, অ্যামিবাতে অ্যামাইটোসিস ঘটে। নষ্টকে কোন বিভাজন ঘটে, অ্যামাইটোসিস ঘটে। তারপরে দেখো, তারপরে আসলে হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের মধ্যে আমরা দুইটা জিনিস করছি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি, নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন এইটাকে 5টা ধাপে ভাগ করছিলাম। 5টা ধাপের প্রথম ধাপে কি ছিল, প্রোফেজ, তারপরে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। প্রত্যেকটা ধাপে আমরা তার কাজগুলো করছিলাম। প্রোফেজ ধাপে কি হইতেছিল, কনডেনসেশন বা হচ্ছে জল বিয়োজন ঘটতেছিল, যার কারণে আমরা হচ্ছে ক্রোমোজোম গুলারে ভালো মতো দেখতে পারতেছিলাম, বা ক্রোমাটিন তন্তু গুলারে আমরা হচ্ছে ভালো মতো দেখতে পারতেছিলাম। তারপরে কি হয়, পরের ধাপে আসা প্রোমেটাফেজ, এখানে স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হওয়ার সূচনা করে। আর হচ্ছে এই যে নিউক্লিয়ার যে রেটিকুলাম, সরি, নিউক্লিয়ার যে মেমব্রেন, আচ্ছা নিউক্লিওলাস, সেটা বিলুপ্তির পথে চলে যায়। আর এই যে এই কি বললাম যে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার যেগুলা, এগুলো তৈরি হয় প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রিওল থেকে, আর উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবুল থেকে, সেটা হচ্ছে সাইটোস্কেলিটনের পার্ট। তারপরে আসো মেটাফেজ। মেটাফেজ মানে হচ্ছে মাঝখানের দিকে থাকে। এই অবস্থায় এই ক্রোমোজোম গুলা দেখা যায় কি, যে একবারে মাঝখানের দিকে থাকে, তখন ক্রোমোজোম গুলা ড্যান্স করে। এই ড্যান্সিং এর নাম হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য। বুঝছে? তার মানে যদি বলে যে ক্রোমোজোমীয় নৃত্য কখন দেখা যায়, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে মেটাকাইনেসিস ঘটে, ক্রোমোজোমের নৃত্য দেখা যায়। তারপর হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ মানে কি, প্রতি পর্যায়ে। এই অবস্থায় ক্রোমোজোম গুলো আছে, এই ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে ভাগ হয়ে যায়, তারপরে দুই পাশে চলে যায়। তারপরে কি হয়, দুই পাশে চলে যায়। এই অবস্থায় কেউ কেউ দেখবে ভি, কেউ কেউ এল, কেউ কেউ জে, কেউ কেউ আই। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, হাইপোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক নাম দিয়ে দিচ্ছি আমরা এগুলোকে। তারপরে আসো টেলোফেজ। টেলোফেজ তাতে কি হয়, নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন আর হচ্ছে নিউক্লিওলাস তৈরি হয়। আবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস তৈরি হয়। পরবর্তীতে কি হয়, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কি, এই সাইটোপ্লাজমের বিভাজন। উদ্ভিদের ক্ষেত্রে গলজি বডি থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট আর সাইটোপ্লাজম থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলে কোষ প্লেট তৈরি করে। পরবর্তীতে সেটা কোষ আলাদা হয়ে যায়, এটা বই লেখা আছে। আর ওই প্রাণীদের ক্ষেত্রে কি হয়, এই যে আমাদের যে টেরিটরি আছে, বাইরের টেরিটরি, এটা ভেতরের দিকে খাস তৈরি করে, খাস তৈরি করে ঢুকে যায়, দুটো আলাদা হয়ে যায়। এটা হচ্ছে সাইটোকাইনেসিসের প্রসেস। তারপর আমরা কি করলাম, তারপর আমরা হচ্ছে সেল সাইকেল নিয়ে পড়ছিলাম। সেল সাইকেলের দুইটা পার্ট ছিল, এটা হচ্ছে ইন্টারফেজ আর একটা মাইটোটিক ফেজ। ইন্টারফেজের গ্যাপ 1 সিনথেসিস বা এস ফেজ, আর গ্যাপ 2 ফেজ ছিল। তো সিনথেসিসে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন ঘটে। তার মানে ডিএনএ রেপ্লিকেশন কোন ধাপে ঘটে, ইন্টারফেজ ধাপে ঘটে। ডিএনএ রেপ্লিকেশন মানে কি, ডিএনএ থেকে ডিএনএ তে কনভার্ট হয়ে যাওয়া। তো কোষের 90 থেকে 95% যে টাইম, সেটা কিন্তু ব্যয় হয়
আমাদের এই ইন্টারফেসটাতে। আর সেল ডিভিশন যেটা আমরা এতক্ষণ ধরে করলাম, এটাতে খুব অল্প সময় 5 to 10% টাইম, সেল সাইকেলের 5 to 10% টাইম এখানে ব্যয় হয়। অ্যারাউন্ড ধরো যে 2 ঘন্টা থেকে শুরু করে 2 দিন এরকম একটা টাইম লাগে। এক একটা যার গ্রোথ যেরকম তার ক্ষেত্রে সেই রকম সময় লাগবে। বুঝতে পারছি সেল ডিভিশনে কিরকম সময় লাগে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে মিওসিস নিয়ে হালকা একটু আলোচনা করছি। যে মিওসিস কাদের ক্ষেত্রে ঘটে? উন্নত জীবের জননাতি ঘটে আর অনুন্নত জীবের জায়গাতে ঘটে। আচ্ছা, আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আর তোমাদের কোনো কোশ্চেন যদি জানার থাকে আমাদের বলতে পারো, দেখি আমি চেষ্টা করবো যদি পারি। আচ্ছা, তুমি কি জানি লিখছো যে ডিএনএ রেপ্লিকেশন বাচ্চার জন্য হয়। আমি বুঝলাম না ভাইয়া, না আপু কি লিখছো বাচ্চার জন্য মানে কি? ডিএনএ রেপ্লিকেশন বাচ্চার জন্য মানে তোমার কোশ্চেনটা আমি বুঝিনি। শেষ করে দিয়েছে। ওকে, তাহলে মনে হয় তোমাদের স্যার কি বাচ্চা হওয়ার জন্য এটা হয় না, প্রত্যেকটা সেল ডিভিশনের জন্য এটা দরকার হয়, বাচ্চা হওয়ার জন্য অবশ্যই দরকার আছে রেপ্লিকেশনের। হ্যাঁ, তোমাদের হচ্ছে লেটেস্ট সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হবে। 9 আর 10 এর আলাদা আলাদা ক্লাস থাকবে। 9 এর ক্লাস হচ্ছে ফুল সিলেবাস আর 10 এর ক্লাস শর্ট সিলেবাস, এরকম করে ক্লাস থাকবে। ওকে, তাইলে আজকে ক্লাস শেষ। বাই বাই।